ইসলামের শ্রদ্ধেয় সভাপতি শ্রী জয়ন্ত কুমার ভট্টাচার্য মহোদয়কে আমাদের মাঝে দেখতে 2012 সাল থেকে সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়, কিন্তু একটা যুগ পেরিয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কোনো মহিলা সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়নি। এইবারই প্রথম মহিলা সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই জন্য আমি আগরতলা প্রেস ক্লাব এবং তথ্য দপ্তর অর্থাৎ রাজ্য সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আশা করব আগামী দিনেও আমাদের আগামী প্রজন্মে এখন যে মেয়েরা কাজ করছে, সাংবাদিকতা পেশা আছে, অত্যন্ত ভালোভাবে সুন্দরভাবে নিরলসভাবে ওরা কাজ করে যাচ্ছে। আগামী দিনে ওদেরকেও আপনারা সম্মাননা দিয়ে ওদেরকে সম্মানিত করবেন, সেটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আর আমার 50 বছর সাংবাদিক জীবনে বহু চড়াই উতরাই আমি দেখেছি, সেটা আজকে বলবো না, আরেকদিন অন্য কোনো অনুষ্ঠানে ডিটেলস বলবো, যেগুলো বললে এই প্রজন্মের সাংবাদিকরা অনেক সাহসী ভূমিকা নিতে পারবেন। এরকম বহু ভূমিকা আমরা নিয়েছি, তারাও নিতে পারবেন, তাদের পক্ষে সেটা অনেক ভালো হবে। অন্য কোনো দিন অন্য অনুষ্ঠানে বলবো। এই বলে সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করি। দেখতে 2012 সাল থেকে সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়, কিন্তু একটা যুগ পেরিয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত কোনো মহিলা সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়নি। এইবারই প্রথম মহিলা সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই জন্য আমি আগরতলা প্রেস ক্লাব এবং তথ্য দপ্তর অর্থাৎ রাজ্য সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আশা করব আগামী দিনেও আমাদের আগামী প্রজন্মে এখন যে মেয়েরা কাজ করছে, সাংবাদিকতা পেশা আছে, অত্যন্ত ভালোভাবে সুন্দরভাবে নিরলসভাবে ওরা কাজ করে যাচ্ছে। আগামী দিনে ওদেরকেও আপনারা সম্মাননা দিয়ে ওদেরকে সম্মানিত করবেন, সেটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আর আমার 50 বছর সাংবাদিক জীবনে বহু চড়াই উতরাই আমি দেখেছি, সেটা আজকে বলবো না, আরেকদিন অন্য কোনো অনুষ্ঠানে ডিটেলস বলবো, যেগুলো বললে এই প্রজন্মের সাংবাদিকরা অনেক সাহসী ভূমিকা নিতে পারবেন। এরকম বহু ভূমিকা আমরা নিয়েছি, তারাও নিতে পারবেন, তাদের পক্ষে সেটা অনেক ভালো হবে। অন্য কোনো দিন অন্য অনুষ্ঠানে বলবো। এই বলে সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করি। সম্পাদক বন্ধুবর শ্রী সঞ্জীব দেব, শ্রী অরুণনাথ এবং কার্যকরী সম্পাদক শ্রী মানস পাল মহোদয়কে দেখতে পাচ্ছি। সম্ভবত তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মী, আধিকারিক এবং কয়েকজন ছাত্রছাত্রী
এই শ্রোতৃমণ্ডলীর মধ্যে সংখ্যাধিক্য নিয়ে আছে। তো যাই হোক, আজকের দিনটি গুরুত্বপূর্ণ, ন্যাশনাল প্রেস ডে। আমার মতে এই ডেটি ন্যাশনাল মিডিয়া ডে করলে বোধহয় ভালো হয়, কারণ এখন শুধু প্রেস বলতে যে মুদ্রণ মাধ্যম বোঝায় সেটা এখন আর নেই। এখন মূলত ইলেকট্রনিক মিডিয়ার যুগ। বৈদ্যুতিন মাধ্যমের সর্বগ্রাসী প্রভাবে আমরা সবাই প্রভাবিত। আর প্রেস ডে, প্রেস ফ্রিডম, প্রেস রাইট, এই কথাগুলো এবং সাংবাদিক বা সাংবাদিকতা যে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের, সেটাও এখানে উল্লেখ করব। আমার পূর্ববর্তী বক্তা সচিব শ্রীপদী চক্রবর্তী মহোদয় উল্লেখ করেছেন। এই সব বক্তব্যটি এসছে সম্ভবত আমি নিশ্চিত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিটিশ উপনিবেশগুলো যখন স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল ব্রিটিশদের সরকারের বিরুদ্ধে, তখন ব্রিটিশ সংসদে দীর্ঘ বিতর্ক হয় এবং সেখানে একমন বাদ ওনার সেই বিখ্যাত স্পিচেস অন রিকনসিলিয়েশন উইথ আমেরিকা, সেখানে তিনি সংবাদপত্রকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে প্রথম উল্লেখ করেছিলেন। তারপর অনেকদিন হয়ে গেল। এখন এই চতুর্থ স্তম্ভ কতটা শক্তিশালী বা চতুর্থ স্থানে কতটা আছে, এটা নিয়ে যথেষ্ট সংশয় আছে আমার মতে। আর আমাকে এই যে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে আমার বক্তব্য বিষয়টা কি হবে তার উল্লেখ এখানে আছে। চিফ অডিটর, মুখ্য বক্তা। এখন মুখ্য বক্তা বা বক্তৃতার কথা শুনলেই বইগুলিতে যা পড়েছি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের গণ আন্দোলনের বিশিষ্ট নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের সেই বিখ্যাত 1863 সালের বক্তৃতা 28শে আগস্ট ওয়াশিংটন শহরে দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের বক্তৃতা, সোভিয়েত রাশিয়া যখন জার্মানদের দ্বারা আক্রান্ত হয় 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অঙ্গ হিসেবে, তখন জোসেফ স্ট্যালিনের বক্তৃতা, বা আমাদের প্রথম যে স্বাধীনতা দিবস 15 আগস্ট 1947 পণ্ডিত নেহরুর সেই বিখ্যাত বক্তৃতা, এগুলোর কথা মনে হয়। তো এটা শুধু মনে হওয়ার কথাই বলছি, এর সঙ্গে আজকের অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। বক্তৃতাটা সবচেয়ে আমাকে প্রভাবিত করেছিল এবং এখনো আমার মনে আছে, সেটা দীর্ঘ 49 বছর আগে শোনা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ছিলেন ডক্টর রমা চৌধুরী। ওনার মধ্যে বিদুষী মহিলা এবং সুবক্তা আমার জীবনে তিনি 2 ঘন্টার একটা বক্তৃতা তিনি দিয়েছিলেন স্থানীয় একটি স্কুলে, তার রৌপ্য জয়ন্তী বৎসর উদযাপন উপলক্ষে। এই 2 ঘন্টার সময় মনে হয়েছিল যেন 10 মিনিট কেটে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী সুভাষ চন্দ্র উপস্থিত ছিলেন। তিনি এই বক্তৃতার দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে নিজে আর তিনি একটু সৌজন্য প্রকাশ ছাড়া আর কোনো বক্তব্য রাখেননি। তো যাই হোক, আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে, যদিও সেটা আমার ভালোভাবে জানা নেই, সংবাদপত্র বা গণমাধ্যমের যে বিবর্তন। তো এই বিবর্তনটা আমরা এখানে যারা, আমি এবং আমার সহকর্মী বা আমার অনুযোগ যারা এখানে আসেন এই পেশায়, আমরা সেই পরিবর্তনটা শুধু প্রত্যক্ষ করিনি, মানে ইংরেজিতে বলতে গেলে উই হ্যাভ লিভড দ্যাট রিভলিউশন অ্যান্ড চেঞ্জ। প্রথম যখন আমরা সাংবাদিকতা শুরু করি, তখন আমরা বাঙালি পত্রিকার করেসপন্ডেন্ট ছিলাম, প্রতিনিধি ছিলাম। এই দুর্গাবাড়ি সংলগ্ন একটি দালান বাড়িতে ছিল একটা সিটিও সেন্ট্রাল টেলিগ্রাম অফিস। আমরা যেটা দেখতাম সেখানকার অপারেটাররা টুকটুক করে টেলিগ্রামের মাধ্যমে কিছু শব্দ প্রক্ষেপণ করতেন। অন্য প্রান্তে কলকাতা বা দিল্লি বা মুম্বাই সেগুলো আবার রেকর্ডিং হতো এবং তারপর সেটাকে টাইপ করে বা টেলিগ্রামের আকারে সেটাকে আমাদের পত্রিকা অফিসগুলোতে বিতরণ করে দেওয়া হয়। এই প্রক্রিয়া আমরা কিছুদিন দেখেছি, আমাদের যারা সিনিয়র ছিল তারা অনেক বছর দেখেছেন। তারপর এলো টেলেক্স, নিজে বসেই টাইপ করতাম এবং পয়েন্ট টু পয়েন্ট আমরা আগরতলা বসে যেটা করতাম, আমাদের অফিসগুলি সে দিল্লি হোক, মুম্বাই হোক, কলকাতা হোক, সেখানে মেশিনে সেগুলো মুদ্রিত হয়ে যায়। তো খবর করতে একটু সুবিধা হলো। এর পরবর্তী পদক্ষেপ হলো ফেসিলিটি হলো জেরক্স মেশিন। আমরা এখানে হাতে লিখে বা টাইপ করে কোনো কাগজ একটা মেশিনে ঢুকিয়ে দিলাম, তার যে ইমেজ সেটা আমরা দেখতে পেলাম এবং অপর প্রান্তে সেই ইমেজটা উঠে গেল, মানে পুরো লেখাটাই সেখানে উঠে গেল এবং ছবি পাঠানোর ব্যবস্থা শুরু করল। আর তারপরে বিপ্লবটা তো হচ্ছে ইমেল, কম্পিউটার, বিশেষ করে গত শতাব্দীর শেষ দশকে এর প্রাধান্য শুরু হয়। আমি
ত্রিপুরা টাইমসের কার্যক্রমী সম্পাদক শ্রী মানুষ পাল আমার অনুযোগ প্রতি উনার অনুপ্রেরণায় আমি শুরু করেছিলাম আমি মেইল পাঠাবো। এর আগে আমার কোনো মেইল আইডিও ছিল না, অন্যদের দিয়ে সেটা পাঠিয়ে দিতাম। তো এরপর এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, অন্যদেরও অনেকটা সেরকমই। তো এখন তো অনেক সহজ হয়ে গেছে, ইমেলের মাধ্যমে শুধু সংবাদ নয়, ছবিও পাঠানো যায়, যে কোনো ইমেজ পাঠানো যায়। এবং যদি জিরানিয়াতে কোনো ঘটনা ঘটে আমাদের ত্রিপুরায় বা ঢাকার জেলায়, 1 ঘন্টা খানেকের ভেতরে সেটা বিবিসি ভয়েস অফ আমেরিকায় সেটা সম্প্রচারিত হয়ে যায়। সুতরাং এই যান্ত্রিক প্রক্রিয়াটা এখন অনেক সহজ, আরও উন্নতি হবে। দপ্তরেশ্বর শ্রী চক্রবর্তী মহোদয় উল্লেখ করেছেন রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা, তার প্রভাব এখন খুব বেশি। আমাদের মিডিয়াতে চাই একটা সুনির্দিষ্ট ঘটনা। যেমন দিল্লিতে একটা বিখ্যাত টিভি চ্যানেল, তার জন্য হয়েছিল প্রধানমন্ত্রীর অফিসে, তখন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। এবং দূরদর্শনে সরকারি যে সমস্ত প্রযুক্তি বা যে সমস্ত উপকরণ সংবাদ পরিবেশনার জন্য প্রয়োজন হয়, সেগুলোকে ব্যবহার করি সেই মিডিয়া হাউসটা এখনো আছে। তবে এখন পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে। সেই মিডিয়া হাউসে দেখলাম একবার অমিতাভ বচ্চন, বিখ্যাত বলিউড স্টার আমরা জানি, তিনি গুজরাটে গিয়েছিলেন ওনার একটা ছবি প্রমোশনাল করবেন। ছবিটার নাম ছিল পা, বেশ জনপ্রিয় ছবি। উনি গুজরাট সরকারের কাছে আবেদন করেন যে প্রমোদ কর মুক্ত করা হয়। স্বভাবতই তিনি ওই সময়কার মুখ্যমন্ত্রী, গুজরাটের মুখ্যমন্ত্রী, বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে আলোচনা হয়। নরেন্দ্র মোদী ওই সময় অমিতাভ বচ্চনকে প্রস্তাব করেন যে হ্যাঁ, আমি তো অ্যামিউজমেন্ট ট্যাক্স আমি ফ্রি করে দেবো, কিন্তু আপনি গুজরাটে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যান গুজরাট ট্যুরিজম। অমিতাভ বচ্চন সঙ্গে সঙ্গে তাদের সম্মত হন এবং তিনি বলেন যে এই জন্য আমি কোনো টাকাও নেব না, আমার কণ্ঠস্বর বা আমার চেহারায় যদি গুজরাটের মানুষের লাভ হয় তাহলে আমি তাতে রাজি। তো সেটা হয়ে গেল। এরপর দেখলাম সেই মিডিয়া হাউসের প্রধান সম্পাদক যিনি ছিলেন, তিনি এখন পলাতক, ভারতে নেই। তিনি নিজে অমিতাভ বচ্চনকে নিমন্ত্রণ করে ইন্টারভিউ করছেন এবং প্রশ্ন করছেন যে আপনি এখানে গেলেন, আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে গেলেন, যেন একটা বিশাল অপরাধ করে ফেলেছে। তো অমিতাভ বচ্চন ঘটনাটা পুরো প্রকাশ করলাম যে ওনার যে অভিজ্ঞতা এবং কেন কি পরিপ্রেক্ষিতে তিনি সেখানে গুজরাট সরকারের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে। তারপর আরেক ঘটনা দেখলাম, সলমন খান, বিখ্যাত বলিউড স্টার, তিনিও গুজরাটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি গিয়েছিলেন ওনার একটা ফিল্মের প্রমোশনাল করলেন। রাজ্যের পরিপ্রেক্ষিতে কিছু বলা, নিজের অভিজ্ঞতা। আমিও একটা সাংবাদিকতা করে এমন পরিবার বিলং করি। ছোটবেলা থেকেই আমি দেখছি কিভাবে একটা সংবাদপত্র চলতে পারে বা চলছে। আমার বাবা এইটা অংশগ্রহণ লোক, এখানে অনেকেই জানেন, যারা আমাদের বাচ্চা ছেলেমেয়েরা আছেন আপনারা অনেকেই জানেন না। উনি বেসিক্যালি সিনিয়র অ্যাডভোকেট, উনিও আইনজীবী ছিলেন। আমার জন্মের আগে থেকেই উনি লেখালেখির সাথে যুক্ত এবং ত্রিপুরা টাইমস পত্রিকা প্রকাশ করেছিলেন। আমি বাবার বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনেছি, উনি যখন ছোট, তৎকালীন বাংলাদেশ কুমিল্লা জেলা, এখন ব্রাহ্মণবাড়িয়া, কিভাবে, আমি বলতে চাইছি এই কারণে কিভাবে বিবর্তন এসছে, পরিবর্তনটা কিরকম চলে আসছে। তো বাবা আমাদের গ্রাম বলে তখন যে খাতা ছিল, আমাদের গ্রাম উপরে ক্যাপশন দিয়ে গ্রামের সমস্ত খুঁটিনাটি লিখে বাড়ি বাড়ি গিয়ে পোস্টার হিসেবে রেখে দিত, বাড়ি বাড়ি দিয়ে আসছে। ছোটবেলা, ওনার ছোটবেলার কথা বলছি। গ্রামের সমস্যা, গ্রামের চাহিদার ডিমান্ড কিভাবে চলছে, কি দাবি, এবং ওইখানকার যে কর্তৃপক্ষ ওই অফিসেও নিজে গিয়ে দিয়ে আসতে। ওই সময় তারপরে চলে আসলেন এখানে, এসে পড়াশোনা করার পর উনি ত্রিপুরা টাইমস দি স্পার্ক নামে প্রথম
চেষ্টা করেছিলেন, নাম রেজিস্ট্রি হয়নি ওই নামে, তারপর ত্রিপুরা টাইমস 1960-তে রেজিস্ট্রেশন পায়। আমি দেখেছি, আমি যখন বুঝতে পারি তখন লেটার অক্ষরগুলো শীষের মধ্যে লেখা থাকতো এবং অ্যাডভার্টাইজমেন্ট ডিভিডি থেকে আসতো ব্লক করে, সেই ব্লক 15 দিন আগে পোস্ট হতো, তারপরে এগুলো এখানে আসতো আগরতলায়, তারপরে ছোট্ট একটা মেশিনে এগুলো ছাপা হতো। তারপরে আসলো কম্পিউটার সমস্ত কিছু আবার চেঞ্জ, সব কম্পিউটারাইজ হয়ে গেল, প্রিন্টিং মেশিনও চেঞ্জ হয়ে গেল, ছাপা আবার অন্যভাবে শুরু হলো। তো এই হচ্ছে প্রিন্ট মিডিয়া। তারপরে এখন তো এভাবেই চলছে প্রিন্ট মিডিয়া। তারপরে ইলেকট্রনিক মিডিয়া চলে আসলো। ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন টিভি চ্যানেলে আমরা বসলাম, অনেক তাড়াতাড়ি টিভি চ্যানেলে আমরা দেখতে পাই বর্তমান সময়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, কারেন্ট নিউজগুলো, হ্যাপেনিংস, হোয়াট ইজ হ্যাপেনিং ইন অ্যান্ড অ্যারাউন্ড আওয়ার নেশন, অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, হোয়াট ইজ হ্যাপেনিং, আমরা খুব অতি সত্য পেয়ে যাচ্ছি। তারপরে চলে আসলো প্রিন্ট, সোশ্যাল মিডিয়া, নানা ধরনের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, নাও এক্স, এগুলো চলে আসাতে দেখা গেল যে আমরা যে নিউজ পেপার পড়ার যে একটা অভ্যাস, সকালবেলা চায়ের কাপ মুখে দিলাম আর নিউজ পেপারটা সামনে রেখে পড়া শুরু করলাম, সেই নেশাটা এখনকার বর্তমান প্রজন্মের কাছে অনেকটাই কমে গেছে। কিন্তু আমরা যারা নিউজ পেপার দেখেছি, আমি শুধু নিউজ পেপারেই পড়েছি, তারা এখনো নিউজ পেপারটা আমরা পড়ি। তো এই যে বিবর্তন এসছে এখন সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, একটা জয়ন্ত একটা কথা একটু আগে বলে গেছে যে হাসিনা কোথায় চলে গেছে, এই ধরনের নিউজ। আমরা বিশাল একটা বর্তমান প্রজন্ম এবং সবাই আমরা বিশাল একটা চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়ে গেছি। কোনটা সত্য, কোনটা মিথ্যা, অ্যাকিউরেসি অফ নিউজ আমরা অনেকটাই বুঝতে পারিনি। এতে আমরা বিভ্রান্ত পরিস্থিতির একটা পড়ে যাই। তো এটা থেকে কি করা? এখন চলে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনি দেখবেন যখন একটা কিছু আপনি মোবাইলে সার্চ করবেন, দেখবেন আপনি যেটা সার্চ করছেন ওই ম্যাটারটাই আপনার কাছে বারবার নানা রকম ভাবে আপনার কাছে আসছে। দিস ইজ আর্টিফিশিয়াল, ডিউ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারা রিড করে আপনার মাইন্ড কি আপনি চাইছেন, ওইটা নানাভাবে আপনার কাছে আসবে। সেটা সুতরাং এই যে চেঞ্জেসগুলোর সাথে আমাদের মানিয়ে নিতে হবে, ভালোভাবে মানিয়ে নিতে হবে। আমরা প্রকাশ করব বিভিন্ন মিডিয়ার যে দিকগুলো আছে, আমাদের মতামত নিশ্চয়ই জানাবো। আমি আশা করব আমাদের যে নতুন প্রজন্ম, এখানে ছাত্রছাত্রীরা বসে আছে, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আপনাদের মতামত প্রকাশ করুন। আগে চিঠিপত্র, সংবাদপত্রে চিঠি লেখা হতো, এখন সেই লেটার যে পোর্শনটা, লেটার্স টু এডিটর, সেটা উঠেই গেছে সংবাদপত্রে। কারণ আগে আমার মতামত প্রকাশ করার বা কোনো কিছু একটা টপিকের উপর কিছু আমার যদি বক্তব্য থাকে, সেটা বলার একমাত্র মাধ্যম ছিল সেই লেটার্স টু দ্য এডিটর। সেটা এখন নেই, কিন্তু এটা আরো উন্নত, আমি বলবো আরো উন্নত হয়েছে। আমি বিভিন্ন মিডিয়ার থ্রুতে, আমি আপনার মোবাইল থ্রুতে, আপনার সোশ্যাল মিডিয়ার থ্রুতে ইউ ক্যান এক্সপ্রেস ইউর ভিউজ। সুতরাং এইভাবে আমরা চলি। তাহলে থিমটা, এই 2024-এর থিমটা চেঞ্জ নেচার অফ প্রেস, অর্থাৎ সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে বলা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা বলি, আমাদের সবাই যে কথাটা বলেছেন যে কাজ করতে গিয়ে আমাদের যে ধরনের আগে আমরা কাজ করতাম সেটা অনেকখানি বদলে গিয়েছে। দেখুন, দেশের সংবিধান সাংবাদিকদের বাক স্বাধীনতা সহ তথ্যের ভিত্তিতে দেশের নৈতিক প্রহরী হিসাবে কাজ করার অধিকার দিয়ে থাকে।
এই কাজ করতে গিয়ে আজকের যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি। পত্রিকাতে কি হতো, আগে পত্রিকাতে কোনো সংবাদ যখন আপনারা পরিবেশন করতেন তখন আপনাদের মতো করে, অর্থাৎ আপনাদের ভাষায় সেটাকে সুন্দরভাবে মানুষের দরজায় পরের দিন সকালবেলা পৌঁছে দিতেন। কিন্তু আজকে যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, অর্থাৎ আপনাদের মাধ্যমে পৌঁছানোর যে সময়টা, ওই সময়টা থাকে না। কারণ সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকেই কোনো ব্যক্তি বা কারা সেটাকে লাইভ করে সে তার ঘরে দরজায় পৌঁছে দিচ্ছে, অর্থাৎ সে সঙ্গে সঙ্গে তার খবরটা পেয়ে যাচ্ছে। আমার এক দাদা বলেছেন, বরিষ্ঠ সাংবাদিক বলেছেন যে এখন অনেক সময় সংবাদ যখন পরিবেশন হয়, আগে নাকি অনেক সত্যতা বেশি থাকতো, অর্থাৎ এখন মাঝে মাঝে কোনো কোনো পত্রপত্রিকা কিছু তার নিজের মতো করে পরিবেশন করেন, অর্থাৎ সেখানে সত্যতা একটু কম থাকে। কিন্তু আমি সেই একমত নই, আমি সেখান থেকে ভিন্ন মত প্রকাশ করব। এখন আমার মনে হয় সত্য প্রকাশ করা বেশি প্রয়োজন হয়েছে সাংবাদিকদের। কারণ আপনি যাই বলুন না কেন, আপনার খবরের ভিত্তির উপরে ওই ব্যক্তি নির্ভর করছে না। কারণ আপনার খবর পৌঁছানোর আগেই অনেকেই সেই খবরটা ওনার কাছে পৌঁছে দিয়েছে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর জন্য আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এসছে আমাদের সামনে। কাজ করার ধরন বদলেছে। আগে যেমন আমরা কম্পোজিং করা হতো, আগে বলেছেন যেমন লেটার প্রেসে ব্লগ বানিয়ে প্রিন্টিং করা হতো, তারপরে অফসেট এসছে, তারপরে কম্পিউটারে টাইপ করা হতো। এখন মুখে বললে লেখা হয়ে যায়। এখন মুখে বললে লেখা নয়, অনেক দেশ এরকম হয়ে গেছে, আমাদের দেশও চলছে। আপনি কি ভাবছেন সেটাও লেখা হয়ে যাবে। কম্পিউটার, আপনি কম্পিউটার সামনে বসে ভাববেন যে আপনি কি বলতে চাইছেন, সেটা কম্পিউটার লিখে নেবে। সেই সফটওয়্যারও অলরেডি ডেভেলপ হয়ে গিয়েছে। তো অনেক চ্যালেঞ্জ এসে গেছে আমাদের। আর কাজ করতে গিয়ে আমাদের আর একটা সমস্যা, যেটা আমাদের সমস্যা, যেমন এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমাদেরকে সমস্যা হচ্ছে। কারণ আমাদের পত্রিকা হাউসগুলো যারা প্রিন্টিং করে বাড়িতে পৌঁছাতেন, আজ কিন্তু তাদের সেই বাড়িতে পৌঁছানোর সময় যেমন থাকছে না। আর একটা সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ পাওয়া খুব কঠিন। যে মিডিয়া হাউসগুলো, বড় হাউসগুলো যে আগে লোক পেতেন, এই লোক পাওয়াটাও আজকে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমাদের ছোট রাজ্য, আমাদের এখানে 56টা চা বাগান আছেন, আপনারা জানেন। এই চা ইন্ডাস্ট্রিজগুলো প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। এই ইন্ডাস্ট্রিজগুলো এর জন্য বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে, তার বড় কারণ হচ্ছে শ্রমিক শূন্যতা। সেখান থেকে শ্রমিকরা বেরিয়ে অন্য কোথায় কাজে চলে যাচ্ছে। এরকম আপনাদের ইন্ডাস্ট্রিতেও এই প্রিন্ট মিডিয়াতে, যেহেতু আমি শ্রমমন্ত্রী, সেগুলো আমার কাছে অনেক সময় আমি দেখতে পাই যে আপনাদের মিডিয়া হাউসগুলো যেখানে শ্রমিকরা থাকে, তাদের যতক্ষণ পর্যন্ত তাদের অধিকার পূরণ না হবে, তারাও সেখানে শ্রম দেবে না, সেখান থেকে বেরিয়ে অন্যত্র চলে যাবে। এর জন্য কি হচ্ছে, আপনাদের মিডিয়া হাউসগুলো বারবার ছোট আকার হয়ে যাচ্ছে। যেখানে ধরুন ইলেকট্রনিক মিডিয়াতে 30 জন লোক কাজ করতো, সেখান থেকে ভেঙে 2 জন বেরিয়ে আর একটা হাউস তৈরি করে দিচ্ছে, আর একটা ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল করছে। সমান্তরাল প্রিন্টিং মিডিয়া হাউসগুলো তো লোক পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর একটা হচ্ছে কেন তারা তাদের অনেকগুলো, এটা আগে কি ছিল, মিডিয়া একটা ফ্যাক্টর কাজ করতো যে তথ্য মানুষের কাছে পৌঁছানো, কিন্তু আজকে এটা এরকম নয়। আজকে জীবন জীবিকা চালানোরও এটা একটা বড় মাধ্যম। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, ওই ওয়েব চ্যানেলগুলোর মাধ্যমে কয়েক শত ছেলে মেয়েরা এর মাধ্যমে তার জীবন জীবিকা পালন করছে। অর্থাৎ এটা একটা রোজগারেরও প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে আজকে মিডিয়া। এটা একটা বিরাট ইন্ডাস্ট্রিজ দাঁড়িয়েছে, যেখানে রোজগারের একটা ব্যবস্থা হয়েছে। এর জন্য আমাদের সময়ের সঙ্গে আমাদেরকে বদলাতে হবে। এর জন্য আমার মনে হয় আপনাদের এবারে যে থিমটা, প্রেস কাউন্সিল এর জন্য মূলত এই থিমটা নিয়ে এসছে যে চেঞ্জিং নেচার অফ প্রেস। আমাদের ধরন বদলাতে হবে, কাজ করার পদ্ধতি বদলাতে হবে, আমাদেরকে নিজেদেরকে বদলাতে হবে, সময়ের সঙ্গে আমাদেরকে নিজেদেরকে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের সরকারেরও এর মধ্যে দায়িত্ব রয়েছে। সরকার ইতিমধ্যে, আমার এক দাদা বলেছেন যে সরকারি যে তথ্যটা, যেমন ডাটাবেস তৈরি করা, আমি যতটুকু জানি, আমার কাছে যে তথ্যটা রয়েছে, ইতিমধ্যে আমাদের রাজ্য যথেষ্ট সচেতন এবং কাজ করছে আমাদের পত্রিকা হাউস বা আমাদের ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে নিয়ে। ইতিমধ্যে আমাদের যারা 1000 টাকা পেনশন পেতে, আগে যে 1000 টাকা ছিল সেটাকে 10,000 টাকা করা হয়েছে। কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে কোনো দ্বিধা নেই, সেই সংখ্যাটা খুব কম। এখানে আমার কাছে যে তথ্যটা রয়েছে, 5 জন এরকম সাংবাদিক যারা 10,000 টাকা পান,
কিন্তু এটার জন্য আরো সংখ্যাটা বাড়ে। এখানে আমাদের সচিব রয়েছে আইসিএ দপ্তরের, আমি বলবো উনিও নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আপনাদের তরফ থেকে প্রেসিডেন্ট রয়েছেন, কেন এই সংখ্যাটা এত কম সেটা যেন আরো বর্ধিত করা যায়। এই 5 জন 10,000 টাকা করে পান, এবং আমাদের রাজ্যের সাংবাদিকদের আরো পেনশন যেন বেশি পায় তার জন্য কিন্তু 2021-এ একটা সংশোধিত পেনশন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, একটা মিটিংও হয়েছিল, কিন্তু সেটা রেজাল্ট কি হয়েছে আমি জানি না, সেটার জন্য আলোচনা করতে হবে। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু হয়েছে এই নতুন সরকার আসার পর, এবং আগরতলা প্রেস ক্লাব থেকে আরো উন্নতিকরণ করার লক্ষ্যে সেটাকে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচা করে সেটাকে এসি করা হয়েছে। এখন যারা আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে সেই ভবনে যাতায়াতে যেন অসুবিধা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটাতে একটা লিফটের ব্যবস্থার জন্য অর্থ মঞ্জুরি দিয়েছেন, এবং খুব শীঘ্রই সেটাও কাজ হবে। আমাদের এই যে 2009 সালে বিজ্ঞাপন নীতি যেটা ছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পলিসি ছিল, সেটাকেও পরিবর্তন করে 2020 মে একটা অর্ডার বেরিয়েছিল এটার জন্য নতুন করে যে তালিকাভুক্ত করা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। সংবাদপত্রগুলোর যদি আর্থিক দিকটা দেখি, আমি জানি আমাদের ছোট রাজ্য, এখানে কর্পোরেট কোনো হাউস নেই যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট তারা পাবেন, পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়াগুলো। এর জন্য সরকার প্রতিনিয়ত লক্ষ্য রাখে যে তারা আর্থিকভাবে তারাও যেন চলতে পারে। এই দিকটা যদি দেখি আমরা 2018-19 যে অর্থ বছর, সেই অর্থ বছরে যে বাজেটটা ছিল 3.5 অর্থাৎ 3.5 কোটি টাকা তখনকার সময়, অর্থাৎ আমি 2018-19 এর জন্য বলছি, 2018-19-এর আগে আরো কম ছিল, 17-18-তে 3 কোটি টাকা ছিল, এর আগে আরো কম ছিল। হাইয়েস্ট বাজেট যেটা ছিল 2018 সালের আগের গভর্নমেন্টের, সেটা 3.5 কোটি টাকা ছিল অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে সরকার টাকাটা দিত, কিন্তু সেটাকে বাড়িয়ে 18-19-এর পর থেকে 2020-21 অর্থ বছর আর 20-21 অর্থ বছর, 21-22 অর্থ বছর যথাক্রমে 8 কোটি টাকা করে দেওয়া হচ্ছে। এবছরের যে অর্থ বছরে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি বলতে পারি 2018-19-এর অর্থ বছরের তুলনায় ডবলেরও বেশি অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের আইসিএ দপ্তরের মাধ্যমে আমাদের পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে দেওয়া হয়েছে। এর জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যখন আপনাদের তরফ থেকে বিভিন্ন দাবি দাবা আসে, সেগুলোকে যথেষ্ট সচেতনতার সঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটা সিরিয়াসলি নেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আমি আশা করব অনেকগুলো সমস্যা আপনাদের মিডিয়া হাউসে রয়েছে, সেগুলোকেও সমাধান করার চেষ্টা থাকবে। আমিও যখন কথা বলি, যখন দেখা হয়, আমাদের এখানে অনেক সাংবাদিকরা আছেন যাদের সঙ্গে আমার পরিচিত ব্যক্তিগত রয়েছে, ওনাদের সঙ্গে যখন কথা হয় আমি বলি অন্যান্য রাজ্যে, আমরা বড় রাজ্যগুলোতে যেভাবে দেখি, আমরা প্রেস কলোনি দেখি বা মিডিয়াদের জন্য কলোনি দেখা যায়, সোসাইটি দেখা যায়, মিডিয়াদের জন্য একটা এরিয়া ডেডিকেটেড থাকে যেখানে মিডিয়া হাউসগুলো চলে, সেখান থেকে অপারেট করে। আমরাও চাই আমাদের রাজ্য হোক, আপনারাও এগিয়ে আসুন, আপনারা 2 কদম এগোলে আমরাও আপনাদের সঙ্গে 4 কদম এগোবো। আমরা সবাই মিলে এই রাজ্যের মিডিয়া হাউসের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা সমাধান করব, আর আগামী দিন যেন আরো আমরা ভালোভাবে এগোতে পারি। কিন্তু যে থিমটা দেওয়া হয়েছে, আমাদের নেচার, কাজের যে ধরন বদলাতে হবে, সেটা আমাদেরকে মাথায় নিয়ে সিরিয়াসলি আমাদেরকে বদলাতে হবে, না হলে তো আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি আসতে হবে। আজকে প্রিন্টের সঙ্গে, প্রিন্টিং মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা বই ছাপতেন, আজকে আমরা জানি অনেকগুলো প্রেস বন্ধ হয়ে গেছে, বই প্রিন্টিং হাউস, কারণ ই লাইব্রেরি চলে এসেছে। আজ ছেলে মেয়েদের হাতে ট্যাব দিয়ে দেওয়া হয়েছে, আইপ্যাড দিয়ে দেওয়া হয়েছে, এবং তারা বই। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.